Hello students, I welcome you all to the official Facebook and YouTube channel of School of Achievers. তো আশা রাখছি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের যে এসটিজিটির যে পড়াশোনা এটাও খুব দ্রুত গতিতে চলছে, ঠিক আছে। তো এখন যে একটা ভাইটাল তোমাদের কাছে একটা ছোট্ট টাইম রয়েছে, এই ছোট্ট টাইমের মধ্যে আমি কিন্তু তোমাদের জন্য হিস্ট্রি সিরিজও চালাচ্ছি। আমাদের কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে, যে প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। সেমভাবে আমাদের পলিটিক্যাল ক্লাস কিন্তু আমি নেক্সট প্রিভিয়াসলি একটা ক্লাস করিয়েছি ফার্স্ট ইউনিটের উপর, আজকে এটা ফার্স্ট ইউনিটের হতে যাচ্ছে, এটা লাস্ট ক্লাস, ঠিক আছে। লাস্ট ক্লাস এটা করলে আমাদের ফার্স্ট ইউনিট কমপ্লিট। তো ফার্স্ট ইউনিট থেকে আমরা মোটামুটি সেই 40-50টা বা 50-60টা মিনিমাম 50 থেকে 60টা কোয়েশ্চেন আমরা জানবো। এতটুক আমাদের জন্য মানে ইম্পর্টেন্ট ওয়াইজ যদি আমি বলি ততটুকু দেখলেই আশা করি হয়ে যাবে, মানে পুরো এরিয়াটা তোমার সিলেবাসের কভার্ড হয়ে যাবে, ঠিক আছে। তো তোমাদের জন্য প্রত্যেকটা টপিক থেকে ভালো ভালো কোয়েশ্চেন এবং ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের জন্য কিন্তু আমি আজকেও নিয়ে এসেছি। দেখো আজকের যে আমাদের ইউনিট 1-এর লাস্ট দুটো টপিক, একটা হলো ফরমেশন অ্যান্ড ওয়ার্কিং অফ ইনস্টিটিউশন ইন ইন্ডিয়া, আর একটা হলো কি ডেমোক্রেটিক রাইট, মিনিং অফ রাইটস অ্যান্ড রাইটস অ্যান্ড ডেমোক্রেসি। এই যে টপিকটা 4 আর 5, এটা থেকে কিন্তু আমি তোমাদের জন্য আজকে মোস্ট যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এগুলো কিন্তু আমি তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি, ঠিক আছে। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। আশা করি তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। কিভাবে? ফলো, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে, ঠিক আছে। চলো চলো আজকের প্রথম কোয়েশ্চেন কি বলেছে দেখি। ভারতের সংসদীয় ব্যবস্থায় নিম্নলিখিত কোনটি লোকসভার বিশেষ ক্ষমতা হিসাবে বিবেচিত হয়? কোনটি বিবেচিত হয় বলো তো একটু? সংবিধান সংশোধনী বিল পাস করা, নাকি অর্থাবলী উত্থাপন ও অনুমোদনে চূড়ান্ত ভূমিকা, রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব গ্রহণ, নাকি বিচারপতিদের নিয়োগ অনুমোদন? কোনটা হবে আশা করি বলো? কোনটা হবে? ভারতীয় সংসদীয় ব্যবস্থায় নিম্নলিখিত কোনটি লোকসভার বিশেষ ক্ষমতা হিসেবে বিবেচিত হয়? কোনটা? লোকসভায় কি হয় আশা করি সবাই জানো যে কোনটা হবে? অপশন নাম্বার বি হবে এটা সঠিক উত্তর। কারণ আমরা সবাই জানি কি সংবিধান সংশোধনী এগুলো কিন্তু হয় না, সব থেকে বেশি এখান থেকে কোনটা প্রযোজ্য মনে হচ্ছে? এই যে অর্থাবলী উত্থাপন। আমাদের যে অর্থ বিল হয়, অর্থ বিল মানে বাজেট, যে বাজেট প্রকাশিত হয় প্রত্যেক বছর, এই যে বাজেট প্রকাশিত হয় বাজেটটা কিন্তু প্রথমে কোথায় গিয়ে উত্থাপন হয়? আমাদের লোকসভার মধ্যে, পার্লামেন্টের মধ্যে দুইটা কক্ষ, উচ্চ কক্ষ নিম্ন কক্ষ। উচ্চ কক্ষ মানে হলো রাজ্যসভা আর নিম্ন কক্ষ মানে হলো লোকসভা। আর এই লোকসভার মধ্যেই কিন্তু প্রথম অর্থ বিলটা প্রথম উত্থাপিত করা হয়, ঠিক আছে। চলো নেক্সট হলো অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে আমাদের কি বলেছে। সম্মিলিত দায়িত্ব মানে কালেকটিভ রেসপন্সিবিলিটি নীতিটি মূল কার প্রতি মন্ত্রিসভার দায়বদ্ধতা নির্দেশ করে? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, নাকি লোকসভা, নাকি রাজ্যসভা? কোনটা হবে বলো? বলো কি হবে? সম্মিলিত দায়িত্ব নীতিটি মূলত কার মন্ত্রিসভার দায়বদ্ধতা নির্দেশ করে, কার প্রতি নির্দেশ করে? কি হবে এটা বলো? কোনটা হবে? অপশন নাম্বার সি হবে এটা রাইট আনসার, ঠিক আছে। লোকসভার প্রতি তোমার যে দায়বদ্ধতা এটাকে কি দিয়ে প্রকাশ করা? এখানে সম্মিলিত দায়িত্ব দিয়ে কিন্তু প্রকাশ করা, ঠিক আছে। চলো কারণ লোকসভাকে কি বলা হয়? লোকসভায় বলা হয় মেম্বার্স হাউস, ঠিক আছে, মানে এখানে শুধু জনগণরা থাকবে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন। রাজ্যসভা ভেঙে দেওয়া যায় না কারণ এটি জনগণের দ্বারা সরাসরি নির্বাচিত, এটি স্থায়ী কক্ষ এবং পর্যায়ক্রমে সদস্য অবসর নেয়, এটি কেবল আইন প্রণয়ন করে না, এটি কেবল পরামর্শমূলক পরিষদ। কি হবে বলো? এটা আশা করি সবাই জানার কথা। চলো কি বলে দেখো। বলো কি হবে? এটা তো আশা করি সবাই জানো। রাজ্যসভা কি? রাজ্যসভাকে বলা হয় স্থায়ী কক্ষ, ঠিক আছে। এটা হবে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। রাজ্যসভাকে কি বলা হয়? স্থায়ী কক্ষ বলা হয়, ঠিক আছে। রাজ্যসভাকে কেন স্থায়ী কক্ষ বলা হয়? কারণ এখানে যারা যারা মানে ইলেক্টেড হয় তারা কিন্তু একদম পার্মানেন্টলি ইলেক্টেড হয়, ঠিক আছে। এবং এই যে তাদের যে সদস্যরা তারা কি হয়? তাদের মানে 1/3 সদস্য কি হয়? 2 বছর অন্তর 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 কি হয়? রিটায়ারমেন্ট হয়ে যায়, ঠিক আছে, মানে ছাঁটাই করে দেওয়া হয়, ঠিক আছে, 1/3 সদস্যকে, ঠিক আছে। তো তার আশা করি এটা আনসার কি হবে?
একটি স্থায়ী কক্ষ এবং পর্যায়ক্রমে সদস্য অবসর নেয়। ঠিক আছে, এটা হবে রাজ্যসভার ব্যাংকে দেওয়ার না, ব্যাংকে যে দেওয়া যায় না তার মূল কারণ। ঠিক আছে, অপশন নাম্বার বি হবে এটার রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে আবার, নিম্নলিখিত কোন ক্ষেত্রে রাজ্যসভা লোকসভার তুলনায় বিশেষ সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করতে পারে? রাষ্ট্রপতি নির্বাচন, জরুরি অবস্থা জারি, রাজ্য তালিকার বিষয়ে সংসদকে আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া, অর্থ বিল পাশ করা। কোনটা হবে আনসার বলো? বলো কি হবে, কোনটা হবে আনসার বলো? নিম্নলিখিত কোন ক্ষেত্রে রাজ্যসভা লোকসভার তুলনায় বিশেষ সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করতে পারে? এটা আনসার হবে তোমার অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। রাজ্য তালিকার বিষয়ে সাংবিধানিক আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়। ঠিক আছে, এইটার মানে তোমার আইন প্রণয়নের ক্ষমতা কিন্তু তোমার রাজ্যসভার মধ্যে যদি মনে করো 2/3 সংখ্যাগরিষ্ঠতায় যদি কোনো প্রস্তাব পাশ করে, তাহলে জাতীয় স্বার্থ সাংসদ রাজ্য তালিকার বিষয়ে আইন প্রণয়ন কিন্তু করতে পারে। ঠিক আছে, এটা কোথায় লেখা আছে? এটা লেখা আছে তোমার আর্টিকেল নাম্বার 249-এ। ঠিক আছে, 249-এ কিন্তু এটা লেখা আছে। ঠিক আছে, চলো এই যে রাজ্যসভার যে আইন প্রণয়নের ক্ষমতাটা। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখি, অপশন নাম্বার সি এটার সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখি, অর্থ বিল বা মানি বিল হিসাবে একটি বিলকে চিহ্নিত করার ক্ষমতা কার হাতে থাকে? একদমই সহজ কোয়েশ্চেন এবং খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বলো কি হবে, বলো আনসার কি হবে? চিহ্নিত করার ক্ষমতা কার কাছে থাকে? এটা হবে তোমার, কারণ অর্থ বিল কার কাছে উত্থাপিত হয়? লোকসভার স্পিকারের কাছে। তাহলে এটা উত্থাপিত করার মানে মানি বিলটাকে, একটি বিলকে চিহ্নিত করার ক্ষমতা কার কাছে থাকে? লোকসভার স্পিকারের কাছে। ঠিক আছে, চলো এটা হবে আমাদের বি হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চন দেখে কি বলেছে, লোকসভায় অনাস্থা প্রস্তাব মানে নো কনফিডেন্স মোশন পাশ হলে তার সরাসরি প্রভাব কি হয়? সাংসদ ভেঙে যায়, মন্ত্রিসভা পদত্যাগে বাধ্য হয়, রাষ্ট্রপতি পদত্যাগ করেন, প্রধান বিচারপতি পদত্যাগ করেন, কি হয়? লোকসভায় অনাস্থা প্রস্তাব পাশ হলে তার সরাসরি প্রভাব কি হয়? বলো কি হয়, কি হয় বলো? অনাস্থা প্রস্তাব হলে কি হয়? অপশন নাম্বার বি হবে আবারও এটার রাইট আনসার, মন্ত্রিসভা পদত্যাগে বাধ্য হয়। ঠিক আছে, অনাস্থা প্রস্তাবে কি হয়? মন্ত্রিসভা পদত্যাগে কিন্তু বাধ্য। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। চলো যারা যারা বি আনসার করেছো সবাই কিন্তু সঠিক। চলো, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে নিম্নলিখিত কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংবিধানিক ব্যবস্থা? কোনটা হবে বলো? বিচারপতিদের বদলি রাষ্ট্রপতির ইচ্ছাধীন, বিচারপতিদের অপসারণ সহজ প্রক্রিয়া হয়, নাকি বিচারপতিদের নির্দিষ্ট মেয়াদ থাকে, বিচারপতিদের অপসারণ কঠোর বিশেষ প্রক্রিয়ার হয়? বলো কি হয়? বিচার বিভাগের স্বাধীনতা কি হয় নিশ্চিত করার ক্ষেত্রে নিম্নলিখিত কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংবিধানিক ব্যবস্থা? কোনটা হবে? এটা পরেই তো বোঝা যাচ্ছে। এটা হলো বিচারপতিদের অপসারণ কঠোর বিশেষ প্রক্রিয়ার হয়। ঠিক আছে, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। কারণ কি বলেছে, বিচার বিভাগের স্বাধীনতা, বিচার বিভাগ স্বাধীনতা তখনই পাবে, তখনই ন্যায্যভাবে তোমার একটা রায় দিতে পারবে যখন তার উপরে কোনো প্রেশার থাকবে না যে তোমার চাকরি নিয়ে নেওয়া হবে, এই করা হবে। তো কারণ আমাদের সুপ্রিম কোর্টের যে চিফ জাস্টিস, তাকে কিন্তু কেউ সরাতে পারবে না। ঠিক আছে, তো মানে সহজে সরানো পসিবলই না। ঠিক আছে, তার জন্য এখানে কি বলেছে যে বিচারপতিরা স্বাধীনভাবে কিন্তু তাদের বিচার শোনাতে পারে। কেন? কারণ তাদের অপসারণ করা একটা কঠোর প্রক্রিয়া। ঠিক আছে, তার জন্য এটা হবে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চন দেখো কি বলেছে আজকে আমাদের, ভারতের রাষ্ট্রপতি কার্যত কোন ধরনের প্রধান? প্রকৃত নির্বাহী প্রধান, সাংবিধানিক নির্বাহী প্রধান, বিচার বিভাগের প্রধান, নাকি সংসদের প্রধান? কি হবে বলো, কি হবে বলো, কি হবে বলো? তাড়াতাড়ি আশা করি আনসার করার চেষ্টা করো, তাড়াতাড়ি আনসার করার চেষ্টা করো। কি হবে বলো, সাংবিধানিক প্রধান, নাকি প্রকৃত নির্বাহী প্রধান, নাকি বিচার বিভাগের প্রধান, নাকি সংসদের প্রধান? কি হবে বলো? আনসার কি হবে তোমার? আনসার হবে তোমার অপশন নাম্বার বি, ওয়ান সেকেন্ড, সাংবিধানিক নির্বাহী প্রধান।
ভারতের রাষ্ট্রপতিকে কার্যত কোন ধরনের প্রধান বলা হয়? এটা বলা হয় তোমার সাংবিধানিক নির্বাহী প্রধান, ওনাকে কিন্তু বলা হয়। ঠিক আছে, চলো অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চন দেখি আমরা কি বলেছে। প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে ক্যাবিনেট সিস্টেম শক্তিশালী হয়, কারণ কেন হয়? প্রধানমন্ত্রী বিচার বিভাগ নিয়ন্ত্রণ করেন, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির নির্দেশ মানেন না, প্রধানমন্ত্রী মন্ত্রিসভার নেতা এবং নীতি নির্ধারণে মুখ্য, প্রধানমন্ত্রী রাজ্যসভার চেয়ারম্যান। কোনটা বলো আনসার? কেন শক্তিশালী হওয়ার কারণ কি? এটা ক্যাবিনেট সিস্টেম শক্তিশালী হওয়ার কারণ বলো তাড়াতাড়ি। কি হবে বলো? এটা হবে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। প্রধানমন্ত্রী মন্ত্রিসভার নেতা ও নীতি নির্ধারণে কিন্তু মুখ্য ভূমিকা পালন করে। ঠিক আছে, তার জন্য প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে এই যে ক্যাবিনেট সিস্টেম, এটা শক্তিশালী হওয়ার কারণ কি? কারণ এটার মধ্যে ক্যাবিনেট সিস্টেমের মধ্যে কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু যে বিভিন্ন নীতি নির্দেশগুলো নির্ধারণ করা হয়, তার মধ্যে কিন্তু প্রধানমন্ত্রীর মুখ্য ভূমিকা কিন্তু থাকে। ঠিক আছে, চলো অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। যারা যারা সি দিয়েছো সবাই সঠিক। সুপ্রিম কোর্টের বিচারিক পুনর্নির্বাচনা ক্ষমতা মূলত কোনটি যাচাই করে? রাজনৈতিক দলের কাজকর্ম, আইন ও সরকারি কার্যক্রম সংবিধান সম্মত কিনা, নাকি লোকসভা নির্বাচনের ফল, নাকি মন্ত্রিসভার গোপন সিদ্ধান্ত? কোনটা হবে বলো? এটা তো পরেই বোঝা যাচ্ছে। কি হবে? জুডিশিয়াল রিভিউ কি করে? যে অপশন নম্বর বি ইজ দ্য রাইট আনসার। আইন ও সরকারি কার্যক্রম সংবিধান সম্মত হচ্ছে কিনা, তার জন্যই তো জুডিশিয়াল। ঠিক আছে না? জুডিশিয়ারির কাজ কি? জুডিশিয়ারির কাজ হলো আমাদের যে আইন প্রণয়নগুলো হয়েছে সমাজের মধ্যে, যে বিভিন্ন আইন রয়েছে কনস্টিটিউশনের মাধ্যমে, যে আমাদের একটা ধারা রয়েছে যে আইনের মাধ্যমে চলতে হয়, এইগুলা কি আইন উল্লঙ্ঘন হচ্ছে কিনা এটা দেখার দায়িত্ব কার? এটা দেখার দায়িত্ব হলো জুডিশিয়ারির। ঠিক আছে, তার জন্য এটা হবে অপশন নম্বর বি ইজ দ্য রাইট আনসার। চলো যারা যারা বি দিয়েছো সবাই কিন্তু একদমই সঠিক। দেখি নেক্সট কোয়েশ্চেন কি বলা আছে আমাদের। নিম্নলিখিত কোনটি নির্দেশমূলক নীতি ডিপিএসপি নয় বরং মৌলিক অধিকার? সমান কাজের জন্য সমান মজুরি, ধর্মীয় স্বাধীনতা, গ্রাম পঞ্চায়েত গঠন, নাকি জনস্বাস্থ্যের উন্নয়ন? কোনটা হবে বলো? কোনটা হবে বলো? নিম্নলিখিত কোনটি নির্দেশমূলক নীতি নয় বরং মৌলিক অধিকার? কোনটি? এটা হবে তোমার, আমরা জানি এগুলা কি, এগুলা কিন্তু গ্রাম পঞ্চায়েত গঠন, এগুলো কিন্তু একটা নির্দেশমূলক নীতি। কিন্তু এই যে ধর্মীয় স্বাধীনতার অধিকার, এটা কিন্তু আমাদের কি, এটা কিন্তু আমাদের একটি মৌলিক অধিকার। ঠিক আছে, এবং এটা কোথায় লেখা আছে ধর্মীয় স্বাধীনতার অধিকার? আর্টিকেল নাম্বার 25 থেকে 28 মধ্যে। ঠিক আছে, আর্টিকেল নাম্বার 25 to 28। ঠিক আছে, তার মধ্যে কিন্তু লেখা আছে এটা। ঠিক আছে, কার ধর্মীয় স্বাধীনতার অধিকারের কথা লেখা আছে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি আমাদের আজকে কি বলেছে। আইনের চোখে সমতা এবং আইনের সমান সুরক্ষা কোন অনুচ্ছেদের অন্তর্ভুক্ত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট আরেকটা কোয়েশ্চেন। অনুচ্ছেদ 12, অনুচ্ছেদ 14, অনুচ্ছেদ 19, নাকি অনুচ্ছেদ 21? কি হবে বলো আনসার তাড়াতাড়ি বলো। কি হবে বলো? আনসার কোনটা হবে? আনসার হবে তোমার অনুচ্ছেদ 14। অনুচ্ছেদ 14-এর মধ্যেই বলা হয়েছে যে আইনের চোখে সবাই সমান এবং আইনের কাছে সমান সুরক্ষা। এই দুইটার কথাই কিন্তু অনুচ্ছেদ 14-এর মধ্যে কিন্তু লেখা রয়েছে, মানে আর্টিকেল 14-এর মধ্যে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখে কি বলেছে। অনুচ্ছেদ 19-এ প্রদত্ত স্বাধীনতাগুলি কোন পরিস্থিতিতে সীমাবদ্ধ করা যায়? যে কোনো সময় সরকার চাইলে, নাকি শুধুমাত্র বিদেশি নাগরিকদের ক্ষেত্রে, যুক্তিসঙ্গত বিধিনিষেধের মাধ্যমে, শুধুমাত্র জরুরি অবস্থায়? কি হবে বলো? অনুচ্ছেদ 19-এ প্রদত্ত স্বাধীনতাগুলি কোন পরিস্থিতিতে সীমাবদ্ধ করা যায়? কোন পরিস্থিতিতে বলো? এটার আনসার কি হবে?
আশা করি সবাই দিয়ে দিয়েছো আনসার। এটা হবে তোমার অপশন নাম্বার সি, যুক্তিসঙ্গত বিধিনিষেধের মাধ্যমে। ঠিক আছে, ঠিক আছে, এটা হলো যুক্তিসঙ্গত বিধিনিষেধের মাধ্যমে, এটা হলো অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। চলো নেক্সট কোয়েশ্চেন থেকে কি বলেছে আমাদের, জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার, রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি কোন অনুচ্ছেদে রয়েছে? একদমই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। ঠিক আছে, অনুচ্ছেদ 17, অনুচ্ছেদ 21, অনুচ্ছেদ 23 নাকি অনুচ্ছেদ 32? কোনটা হবে বলো, কোনটা হবে? জীবন, ব্যক্তি ও ব্যক্তি স্বাধীনতার অধিকার কোনটার মধ্যে রয়েছে বলো, তাড়াতাড়ি আনসার করার চেষ্টা করো, আশা করি তোমরা পারবে। এটা হবে তোমার অপশন নাম্বার, কোনটা হবে আনসার? অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার, অনুচ্ছেদ 17। অনুচ্ছেদ 17তে কি রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি কিন্তু কথা রয়েছে। ঠিক আছে, তার কথা কিন্তু উল্লেখিত রয়েছে। চলো নেক্সট কোয়েশ্চেন থেকে কি বলেছে আমাদের আজকে, অস্পৃশ্যতা বিলোপ কোন অনুচ্ছেদে উল্লেখিত? অনুচ্ছেদ 14, অনুচ্ছেদ 15, অনুচ্ছেদ 17 নাকি অনুচ্ছেদ 18? বলো কোনটা হবে? এটা হবে তোমার অনুচ্ছেদ 17 কিন্তু এটা রাইট আনসার, অপশন নাম্বার ডি। ঠিক আছে, অনুচ্ছেদ 17তে কিন্তু অস্পৃশ্যতা বিলোপের কথা কিন্তু লেখা রয়েছে। ঠিক আছে, চলো আজকের নেক্সট কোয়েশ্চেন থেকে কি বলেছে, শোষণের বিরুদ্ধে অধিকার, রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন এর অন্তর্ভুক্ত নয়। কি অন্তর্ভুক্ত নয় তার মধ্যে? মানব পাচার নিষিদ্ধ নাকি বেগার নিষিদ্ধ নাকি শিশুশ্রম নিষিদ্ধ নাকি সম্পত্তির অধিকার? কোনটা নিষিদ্ধ তার মধ্যে বলো, কোনটা নিষিদ্ধ? শোষণের বিরুদ্ধে অধিকার কার, এটা এর অন্তর্ভুক্ত নয় কোনটা? এটা হলো সম্পত্তির অধিকার ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, ঠিক আছে, চলো অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার, সম্পত্তির বিরুদ্ধে অধিকার, সরি সম্পত্তির অধিকার। নেক্সট কোয়েশ্চন দেখো কি বলেছে, ধর্মীয় স্বাধীনতার অধিকার অনুযায়ী কোনটি সংবিধান সম্মতভাবে নিশ্চিত? ধর্মীয় প্রতিষ্ঠান রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বাইরে, প্রত্যেক নাগরিক ধর্ম পালন ও প্রচারের অধিকারী, রাষ্ট্র একটি নির্দিষ্ট ধর্মকে রাষ্ট্র ধর্ম ঘোষণা করবে, ধর্মের ভিত্তিতে ভোটাধিকার নির্ধারণ হবে। কোনটা হবে আনসার বলো তাড়াতাড়ি, এটা আশা করি সবাই পারবে। আনসার কোনটা হবে? অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার, প্রত্যেক নাগরিক ধর্ম পালন করবে এবং সেই তার ধর্মকে কিন্তু প্রচারও করতে পারবে। ঠিক আছে, চলো এটা আমাদের কনস্টিটিউশন কিন্তু বলে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখে আজকে আমাদের কি বলেছে, সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার রক্ষার জন্য সরাসরি সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার কোন অনুচ্ছেদে রয়েছে? অনুচ্ছেদ 30, 31, 32 নাকি 35? বলো কোন অনুচ্ছেদের মধ্যে রয়েছে? এটা রয়েছে তোমার সরাসরি সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকারটা, এটা রয়েছে কোথায়? অনুচ্ছেদ নম্বর 32-এর মধ্যে কিন্তু রয়েছে, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, চলো আশা করি তোমরা আনসার করছো এবং তোমাদের কষ্টগুলো খুব ভালো লাগছে। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখি, রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধে অভিযুক্ত ব্যক্তির অধিকার বলতে কোনটি সবচেয়ে প্রাসঙ্গিক? দ্বৈত শাস্তি নিষিদ্ধ এবং আত্ম অভিযোগ বাধ্য না করা, ভোটাধিকার নিশ্চিত, সম্পত্তি ক্রয়ের অধিকার নাকি ধর্ম পরিবর্তনের অধিকার? কোনটি তার একদম প্রাসঙ্গিক রয়েছে, প্রাসঙ্গিক যুক্তি নিচের কোনটি বলো? কি হবে এটা? রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধে অভিযুক্ত ব্যক্তির কি হবে? এগুলো তো হবেই না, তাহলে কি হবে? দ্বৈত শাস্তি নিষিদ্ধ এবং আত্মবিযোগ বাধ্য না করা। ঠিক আছে, কি হবে? অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার, দ্বৈত শাস্তি নিষিদ্ধ এবং আত্মবিযোগ বাধ্য না করা। অপশন নাম্বার এ যারা যারা দিয়েছো সবাই কিন্তু সঠিক। দেখো কি বলেছে আরেকটা, অধিকার বা রাইটস ও কর্তব্য মানে ডিউটিস সম্পর্কে কোন বক্তব্যটি সবচেয়ে যুক্তিসঙ্গত? খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। অপশন কি দিয়েছে, অধিকার থাকলেই কর্তব্য প্রয়োজনীয় অপ্রয়োজনীয়, কর্তব্য পালন ছাড়া অধিকার টেকসই হয় না, অধিকার কেবল সরকারের দান, আর কর্তব্য কেবল সরকারি কর্মীদের জন্য। কি হবে বলো, তাড়াতাড়ি আনসার করার চেষ্টা করো, বলো কি হবে আনসার এটার? আশা করি সবাই আনসার করতে পারছো।
কর্তব্য পালন ছাড়া অধিকার টেকসই হয় না। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, এই যে অধিকার এবং কর্তব্যের মধ্যে কোন যুক্তিটি যুক্তিযুক্ত, এটা কি হবে, কর্তব্য পালন ছাড়া অধিকার টেকসই হয় না। ঠিক আছে, এটা কিন্তু এক অধিকার এবং কর্তব্য দুইটার মধ্যে কিন্তু ইন্টারলিঙ্কড। ঠিক আছে, চলো তাহলে আজকের ক্লাস আমাদের কাছে এইটুকুই। আশা করি তোমাদের ক্লাসটা খুবই ভালো লেগেছে এবং কোয়েশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আশা করি তোমাদের একটু হলেও আমি বেনিফিট দিতে পেরেছি। তো যদি ভালো লেগে থাকে ক্লাসটা তাহলে অবশ্যই লাইক করে দেবে এবং ফলো করে থাকবে। ঠিক আছে, তো আজকের ক্লাসের জন্য এতটুকুই। আবার দেখা হচ্ছে আমাদের পলিটিক্যাল সায়েন্সের নেক্সট ইউনিটে। ঠিক আছে, চলো আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।